নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি। আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা আমার প্রতিদিনের শ্রোতা বন্ধু, তাঁদের উদ্দেশ্যে বলবো অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা তাদের জন্য। আর যিনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন, তাঁদের জন্য রইল আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ, স্বাগত। আজকে আমরা অনিশ দেবের লেখা অন্ধকারে হাতে হাত রেখে গল্পটা দেখতে চলেছি। যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই আপনাদের কাছ থেকে লাইক আশা করব, আর পারলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আমার এই গল্পগুলো ভালো লেগে থাকে, আমার বলার ধরন ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যিনারা আমার নতুন শ্রোতা বন্ধু, তাদের উদ্দেশ্যে বলবো আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে যখনই আমি যেই রূপ গল্প নিয়ে উপস্থিত হব, সময় মতো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করছি অনিশ দেবের লেখা অন্ধকারে হাতে হাত রেখে। প্ল্যানচেট শব্দটা প্রথম কে উচ্চারণ করেছিল জানি না, তবে তাকে আমি দোষ দিতে চাই না, কারণ সে রাতে শেষ পর্যন্ত যা হয়েছিল তার জন্য আমরা কেউই দায়ী ছিলাম না। দায়ী ছিল একমাত্র নিয়তি। ঘটনা শুরু সায়েন্স কলেজের ক্যান্টিনের আড্ডা থেকে। পিকেশির ক্লাস কেটে আমরা পাঁচজন চায়ের কাপ সামনে রেখে টাইটানিক নিয়ে তুমুল তর্ক করছিলাম। বিষয় ছিল কেট উইনস্লেট বেশি সুন্দর দেখতে না মাধুরী দীক্ষিত। হঠাৎই রমেশ তিওয়ারি বলে উঠল, পরশু আমি জুমেলিয়াকে স্বপ্নে দেখেছি। আমাদের আড্ডা ঝুপ করে থেমে গেল। সবাই চুপ, কারণ জুমেলিয়া 3 মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও আমাদের সঙ্গেই পড়ত। মাস 3 আগে আমরা, মানে বিটেক 3rd ইয়ারের স্টুডেন্টরা, সৌনকদের মাইকেল নগরের বাগান বাড়িতে পিকনিক করতে গিয়েছিলাম। দলে আমরা মোট 17 জন ছিলাম। পিকনিকটা ছিল একেবারেই আমাদের নিজেদের ব্যাপার, ফলে কোনো স্যারটের সঙ্গে যাননি। শীতের ছুটির দিনটা আমাদের দারুণ কেটেছিল। টেপ রেকর্ডার চালিয়ে দিয়ে নাচ গান, স্যারেদের ক্যারিকেচার, ব্যাডমিন্টন, তাস, জমাটি আড্ডা, একটু একটু নেশা করা, তারপর কবজি ডুবিয়ে মাংস ভাত। দিনটা সবাই দারুণ এনজয় করেছিল। তাছাড়া সৌনকদের বাগান বাড়িটাও ছিল চমৎকার। বিশাল গাছগাছালির বাগান আর তার সঙ্গে প্রকাণ্ড মাপের দোতলা বাড়ি। কলকাতায় যে নির্জনতার দেখা পাওয়াই ভার, এখানে তাকে দেখে কে? তাই হারিয়ে যাওয়ার কোনো মানা ছিল না। জোড়ায় জোড়ায় অনেকে হারিয়েও গেছে। দিনটা আমার স্পষ্ট মনে আছে দুটি কারণে। সেদিন আমি সুছন্দাকে প্রথম চুমু খেয়েছিলাম, আর ফেরার সময় যশোর রোডের ওপর জুমেলিয়া অ্যাক্সিডেন্টে মারা যায়। সেদিন ওর সিগারেট খাওয়ার ঝোঁক চেপেছিল।
একে তো পিকনিকে হুল্লোড় করে এক দু প্যাক খেয়ে একটু টিপসি ছিল, তার উপর একটু জেদি, তাই ফেরার পথে জেদ ধরল এক্ষুনি ওর ক্লাসিক সিগারেট চাই। আমাদের কারোর সঙ্গে ক্লাসিক ছিল না, আমরা অন্য ব্র্যান্ড ওকে দিতে চাইলাম, কিন্তু ওর সেই এক কথা, আমার বাপি ক্লাসিক ছাড়া খায় না, আমারও ওইটাই চাই রাইট নাও, শো স্টপ দ্য ব্লাডি বাস। বাস থামিয়ে জুমেলিয়া একা একাই নেমে পড়েছিল। রাস্তা পার হয়ে গিয়েছিল একটা পান সিগারেটের দোকানে। তারপর ফেরার সময় একটা ট্রাক ও সিগারেট খাওয়ার স্বাদ চিরদিনের মতো শেষ করে দিল। ট্রাকটার একটা হেডলাইট খারাপ ছিল আর জুমেলিয়ার নজর ছিল ঝাপসা, ফলে চোখের পলকে সব শেষ হয়ে গেল। জুমেলিয়ার সঙ্গে আমাদের ক্লাসের বাপ্পাদিত্যের আছে, কিন্তু বাপ্পা নিজেও সেদিন একটু আধটু আউট ছিল। তার উপরে জুমেলিয়া হলো বড়লোক বাবার একমাত্র মেয়ে, আদুরে এবং জেদি, সুতরাং ওর ভবিতব্য কেউ বদলাতে পারেনি। নির্জন শীতের রাস্তায় সেই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সাংঘাতিক এক ধাক্কা দিয়েছিল। আমরা পাথর হয়ে গিয়েছিলাম। বাপ্পাদিত্য প্রায় 2 মাস পাগলের মতো হয়ে গিয়েছিল, তারপর কোনো রকমে সামলে উঠেছে। এখনো প্রায়ই আনমনা হয়ে পড়ে, ক্লাসের পড়ায় মনোযোগ দিতে পারে না, সবকিছু ভীষণ ভুলে যায়। অথচ ও পড়াশোনায় দারুণ ভালো। বিটেক পার্ট 1 আর পার্ট 2 মিলিয়ে ওর র্যাঙ্ক 2nd। জানি না ফাইনাল ইয়ারে কিভাবে রেজাল্ট করবে। জুমেলিয়ার থেকলানো দেহটা এখনো আমার চোখের সামনে ভাসে। ওর ফর্সা সুন্দর মুখটা অটুট ছিল। গাড়ির হেডলাইটের আলোয় ওর মুখে দেখে মনেই হয়নি ও আর নেই। ঠোঁটের কোণে এক চিলটে হাসি, অপলক 2 চোখে অনেক স্বাদ ও স্বপ্ন, আর ঠোঁটের বাঁদিকে ছোট্ট কালো জড়ুলটা বারবার সুন্দর দেখাচ্ছিল। বাপ্পা ওই জড়ুলটার জন্যই ছিল পাগল। আমরা 5 জনই সেই পিকনিকে ছিলাম। আমি, বাপ্পা, রমেশ, সৌনক এবং ঐন্দ্রিলা। রমেশের কাণ্ডজ্ঞান বেশ কম, যখন যা মনে হয় হুটহাট করে বলে দেয়। যেমন এখন বাপ্পার অবস্থা জেনে শুনে ও ফস করে জুমেলিয়ার কথা তুলে বসল। তাছাড়া আমরা অনেকেই জানি জুমেলিয়ার ব্যাপারে তিওয়ারির ইন্টারেস্ট ছিল। ভালো করে বাংলা শেখার জন্য ও আমাকে আড়ালে বহুবার ধরেছে, বলেছে রঙ্গন ইয়ার আমাকে 2-3 বাংলা লাভ ডায়লগ শিখিয়ে দে। আমি হেসে জানতে চেয়েছি কেন, কোথায় অ্যাপ্লাই করবি রে? জুমেলিয়ার কথা তিওয়ারি আর বলতে পারেনি, কারণ ও জানতো বাপ্পাকে আমরা সবাই ভালোবাসি, এমনকি ঐন্দ্রিলাও বাপ্পাকে মনে মনে চাইতো। পরে সৌনকের সঙ্গে ওর রিলেশন হয়। তিওয়ারি জুমেলিয়ার কথা বলা মাত্রই আমাদের আলোচনার বিষয় পাল্টে গেল। আলোচনা শুরু হলো পিকনিক আর জুমেলিয়াকে নিয়ে। আমরা খুব অস্বস্তি হচ্ছিলাম, মনে মনে চাইছিলাম এই আলোচনা বন্ধ হোক, কিন্তু তা হয়নি। ধাপে ধাপে আলোচনা পৌঁছে গেল আত্মা, প্রেতাত্মা, প্ল্যানচেট,
শিয়াস, প্রেতচক্র এইসবের দিকে। তবে প্ল্যানচেট শব্দটা প্রথম কে উচ্চারণ করেছিল তা আমার মনে নেই। ঐন্দ্রিলা এক চুমুকে চায়ের কাপ শেষ করে বলল, আমার বড় জেঠু ছোটবেলায় খুব প্ল্যানচেট করতেন। নাম করা সব লোকেদের নাকি ডেকে আনতেন। একবার নাথুরাম গডসেকে ডেকে এনেছিলেন। তখন অন্ধকার ঘরের মধ্যে গুলির শব্দ শুনেছিলেন। সৌনক হো হো করে হেসে উঠে বলল, যত সব লাটাই ঘুড়ি। আর একটু তোল্লাই দিলেই বলবি মহাত্মা গান্ধী হা রাম কথাটাও তিনি শুনতে পেয়েছিলেন। ঐন্দ্রিলা রীতিমতো খেপে গিয়ে বলে উঠল, প্ল্যানচেটে তুই কি বুঝবি? তোর কাছে তো সবকিছুই ট্যান হয়ে বেরিয়ে যায়। আমি ওদের শান্ত করবার জন্য বললাম, তোরা যাই বল, প্ল্যানচেট ব্যাপারটা বোধ হয় একেবারে বোগাস নয়। আমি একজনকে জানি। বাপ্পা আমাকে বাধা দিল। আমি জুমিকে প্রায় স্বপ্নে দেখি, কিছুতেই ওকে ভুলতে পারছি না। কথা বলতে বলতেই বাপ্পা মাথা নিচু করল, চোখ বুঝে চোখের কোণে আঙুল টিপে ধরল। ওর পিঠটা বারবার কেঁপে উঠতে লাগলো। বুঝতে কোনো অসুবিধা হলো না যে বাপ্পা কাঁদছে। ঐন্দ্রিলা বাপ্পার পিঠে হাত বুলিয়ে দিল, বিষণ্ণ গলায় বলল, অন্য কথা ভাবার চেষ্টা কর। জুমি তো আর নেই, ওর কথা ভেবে শুধু কষ্ট পাচ্ছিস। আমি আর সৌনক বাপ্পাকে বোঝাতে লাগলাম, ওর মনটা বড্ড নরম আর সাদাসিধে, ঠিক কচি কলাপাতার মতো অল্পতেই আঁচড় পড়ে যায়। অনেকক্ষণ পর বাপ্পা নিজেকে সামলে নিয়ে ভারী গলায় বলল, আমার কপালটাই খারাপ। জুমিকে যদি একটিবার দেখতে পেতাম। সৌনক আনমনা হয়ে কি যেন ভাবছিল। হঠাৎই ও ক্যান্টিনের বেঞ্চি ছেড়ে উঠে এলো বাপ্পার খুব কাছে। তারপর সিরিয়াস গলায় বলল, তোকে একটা কথা জিজ্ঞেস করব। বাপ্পা অবাক হয়ে মুখ তুলে তাকালো ওর দিকে। আমরাও খানিকটা বিমূঢ় হয়ে চেয়ে রইলাম সৌনকের চোখে। সৌনক আবার বলল, একটা কথা তোকে জিজ্ঞেস করব। কি কথা? বাপ্পা জানতে চাইল। জুমেলিয়াকে একবার দেখতে পেলেই তো স্বাদ মিটবে। বাপ্পা অস্বাভাবিক ঝটকায় মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ। রমেশ এতক্ষণ গোবেচারা ভাবে ওর মুখের দিকে তাকাচ্ছিল। এইবার বলে উঠল, ক্যাসে দেখা যাবে? আমি আর ঐন্দ্রিলা মুখে চোখে একই প্রশ্ন ফুটিয়ে চেয়ে রইলাম সৌনকের দিকে। সৌনক বাপ্পাকে আড়াল করে ঐন্দ্রিলার দিকে তাকিয়ে ষড়যন্ত্রের হাসি হাসল। তারপর বলল, আমরা 5 জন মিলে প্ল্যানচেট বসবো। ঐন্দ্রিলা মিডিয়াম হবে। জুমেলিয়ার সঙ্গে ওর ভালো রকম দোস্তি ছিল, সুতরাং আমার বিশ্বাস প্ল্যানচেটে জুমেলিয়া দেখা দেবে। আমি কেমন যেন হতভম্ব হয়ে গেলাম। একটু আগেই যে প্রেত চক্র নিয়ে ঐন্দ্রিলাকে ঠাট্টা তামাশা করে নাজেহাল করেছিল, সে হঠাৎই সিরিয়াসলি প্রেত চক্রের কথা ভাবছে। আর শুধু তাই নয়, জুমেলিয়া যে দেখা দেবে সে কথাও প্রায় নিশ্চিতভাবে বলছে। আমি ইতস্তত করে বললাম, আমি ওতে নেই। প্ল্যানচেটের ব্যাপারে আমার ফান্ডা নেই। তিওয়ারি বলল, রঙ্গন, তুই বেকার ঘাবড়াচ্ছিস। ভূতে আমার জবরদস্ত ফান্ডা আছে। পৃথিবীতে হেন কোনো বিষয় নেই যাতে রমেশ তিওয়ারির ফান্ডা নেই। সাধে কি আমরা ওকে ফান্ডামেন্টাল তিওয়ারি বলে খেপাই? ঐন্দ্রিলা বলল, তিওয়ারির ফান্ডার ওপরে ঠিক রিলাই করা যাবে না। রঙ্গন, তুই ব্যাপারটা নিয়ে একটু পড়াশোনা কর,
আমি তোকে প্রচুর বইপত্র দেব, তোর হোম টাস্ক হয়ে গেলে আমরা কাজে নামব। আমি বাপ্পাকে দেখেছিলাম, ওর মুখ চোখে এক অদ্ভুত উজ্জ্বল আভা ফুটে উঠেছে। জুমেলিয়াকে একটিবার দেখার জন্য ও সত্যি পাগল হয়ে গেছে। তিওয়ারি বলল, রঙ্গন পড়াশোনা করে করুক, আমি ভি থোড়া বহুত স্টাডি করে আসব। কিন্তু কোথায় বসে প্ল্যান চেট করবি? আমরা মুখ চাওয়াচাওয়ি শুরু করতেই সৌনক বলল, মাইকেল নগরে আমাদের বাগান বাড়িতেই তাহলে হবে। জায়গাটা জুমির হেব্বি পছন্দ ছিল। আমি বললাম, প্ল্যানচেটের ব্যাপারটা রাতে হলেই ভালো হয় বলে শুনেছি। যদি সেটাই হয় তাহলে সে রাতে আমরা ফিরতে পারবো না। ঐন্দ্রিলা কি আমাদের সঙ্গে থাকতে পারবে? কাকিমা কি পারমিশন দেবেন? সৌনক অন্যরকম করে হাসল, বলল, আমি যখন আছি তখন পারমিশন পাওয়া যাবে। আমরা তো ফাইনাল পরীক্ষার পরই সেটেল করব। কি বল মিতি? মিতি ঐন্দ্রিলার ডাক নাম। সৌনক মাঝে মাঝে ওকে এই নামে ডাকে, মজা করে বলে ওর ডাক নামটা জ্যামিতি থেকে এসেছে। ঐন্দ্রিলা বলল, মাম্মির প্ল্যানচেটের ব্যাপারে খুব ইন্টারেস্ট। তাছাড়া জুমিকে চিনত, জুমি আমাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিল। জুমিকে প্ল্যানচেট করা হবে শুনলে মাম্মি হয়তো আমার সঙ্গে যেতে চাইবে। সৌনক একেবারে হাততালি দিয়ে বলে উঠল, তাহলে তো দারুণ হবে, কাকিমার হাতের রান্না খাওয়া যাবে, ঠিক পিকনিকের মতো। বাপ্পাদিত্য বিড়বিড় করে বলল, জুমেলিয়াকে যদি দেখাতে পারিস, তোদের কাছে আমি এভার গ্রেটফুল থাকব। ঐন্দ্রিলা আমার দিকে আঙুল তুলে বলল, রঙ্গন, কাল থেকে তোমার প্ল্যানচেটের প্রজেক্ট শুরু। কালই আমি বড় জেঠুর কাছ থেকে এক গাদা বইপত্র চেয়ে নিয়ে আসব। ব্যাপারটা সেদিন পিকনিক গোছের শুনিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মোটেই সেরকম হয়নি। ঐন্দ্রিলার দেওয়া বইপত্র নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম বটে, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম তার কোনো প্রয়োজন ছিল না। কারণ ঘটনার দিন ঐন্দ্রিলা ওর মায়ের সঙ্গে মাঝবয়সী এক ভদ্রলোককে নিয়ে হাজির হলো। মাইকেল নগর যাওয়ার পথে তার সঙ্গে আমাদের আলাপ পরিচয় হলো। ভদ্রলোকের নাম প্রিয়নাথ জোয়াদ্দার। ভূত প্রেতের ব্যাপারে আগ্রহের সীমা নেই, প্রেতাত্মা চর্চায় একেবারে ওস্তাদ মানুষ। ঐন্দ্রিলার বড় জেঠুর খুব বন্ধু। আমাদের প্ল্যানচেটের মতলবের কথা জানতে পেরে নিজেই আগ বাড়িয়ে সঙ্গী হতে চেয়েছে। প্রিয়নাথ জোয়াদ্দারের মাথার কপাল থেকে শুরু করে বেশ বড় মাপের টাক, চোখে মোটা ফ্রেমের চশমা, দীর্ঘ সৌম্যকান্তি ফর্সা চেহারা, পরনে গাঢ় রঙের প্যান্ট আর নীল সাদা স্ট্রাইপ দেওয়া শার্ট, পুরু ঠোঁটে সিগারেট। ওকে দেখে সিনেমা বা নাটকের লোক বলে মনে হবে। ভূত প্রেতের সঙ্গে ওর যে কোনো রকম সম্পর্ক থাকতে পারে তা অনুমানও করা একমাত্র সম্ভব নয়। এরকম একজন বিচিত্র সঙ্গী পেয়ে মাইকেল নগর যাওয়ার পথে সময়টা দারুণ কাটল। প্রিয়নাথের ভরাট গলা আর কথাও যেমন ভারী চমৎকার। আমরা জুমির ব্যাপারটা ওকে জানিয়েছিলাম। এখন জুমিকে ঘিরে নানা ঘটনার কথা বলছিলাম, শুধু বাপ্পা চুপচাপ বসেছিল। আর ঐন্দ্রিলাও ওর মায়ের পাশে বসে কেমন যেন একটা আনমনা হয়ে উঠেছিল। ওকে দেখে উদাস মনে হচ্ছিল, ভেতরে ভেতরে জটিল কোনো অঙ্ক কষছে। প্রিয়নাথ তখন বলেছিল, জানো তো, ভূত চর্চা করি বলে সবাই আমার নাম দিয়েছে ভূতনাথ।
তবে ওতে আমি কিছু মাইন্ড করি না। কোনো কিছু নিয়ে গবেষণা করাটা তো খারাপ নয়। এই ধারণা এই লাইনে না এলে আমি মাইকেল ফ্যারাডের ভূতের কথা জানতেই পারতাম না। মাইকেল ফ্যারাডের ভূত? তিওয়ারি আর আমি অবাক হয়ে বললাম। প্রিয়নাথ হেসে বললেন, হ্যাঁ, শুনতে অবাক লাগলেও মাইকেল ফ্যারাডের ভূত। ব্যাপারটা প্রথম রিপোর্টেড হয় 1962 সালে। রিপোর্ট করেছিলেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজের হেভি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ডক্টর এরিক লেইথওয়েট। লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে তিনি বক্তৃতা দিতে গিয়েছিলেন। বক্তৃতা দেওয়ার সময় তিনি হঠাৎ টের পেলেন তাঁর কাছে ফ্যারাডের ছায়া শরীর দাঁড়িয়ে আছে। ফ্যারাডের পেট তাকে যেন বলল, নাও ইটস অল রাইট ল্যাড, ইউ আর ডুইং ফাইন। লেইথওয়েট যখন অন্য বিজ্ঞানীদের একথা জানালেন, তখন অনেকেই স্বীকার করেন যে তাঁদেরও এই রকমই অভিজ্ঞতা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো 1813 সালে রয়্যাল ইনস্টিটিউশনে ফ্যারাডে স্যার হামফ্রি ডেভির ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। পরে 1833 সালে তিনি ডেভিড জায়গায় প্রফেসর অব কেমিস্ট্রি হয়েছিলেন। হাতির সিগারেটে বেশ কয়েকবার টান দিয়ে প্রিয়নাথ সেটা গাড়ির জানালা দিয়ে ফেলে দিলেন। তারপর হেসে বললেন, লাইথওয়েটের ব্যাপারটা ওখানেই শেষ হয়নি। 1964 সালে ক্রিসমাসের ছুটিতে লেইথওয়েট আবার রয়্যাল ইনস্টিটিউশন যান। উদ্দেশ্য ছিল স্কুলের ছেলেমেয়েদের জন্য বেশ কয়েকটি বক্তৃতা দেওয়া। এ ধরনের বক্তৃতা মালার ব্যাপারটা ফ্যারাডে নিজেই এক সময় শুরু করেছিলেন। তো বক্তৃতার মাঝে একদিন লেইথওয়েট দর্শকের সামনে একটা পরীক্ষা সরাসরি করে দেখাতে চাইলেন। দুটো তারের কয়েন নিয়ে একটা ইলেকট্রিক্যাল এক্সপেরিমেন্টটা ঠিকঠাক হলে কয়েলে কারেন্ট পাঠানো মাত্রই একটা প্লেট থেকে একটা বল ছিটকে লাফিয়ে উঠবে। আর যদি ঠিক সময় কারেন্ট পাঠানো সম্ভব না হয়, তাহলে বলটা প্লেটের ওপর শুধুমাত্র এক পাক ও পাক করে ঘুরতে ঘুরতে ঠক ঠক করে কাঁপবে, লাফিয়ে উঠবে না। তো লেইথওয়েট দুবার পরীক্ষাটা করবার চেষ্টা করলেন, কিন্তু সাকসেসফুল হলেন না। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, কারণ লেইথওয়েট অঙ্ক কষে দেখেছিলেন এক্সপেরিমেন্টটা 696 বার চেষ্টা করলে একবার মাত্র সফল হওয়া সম্ভব। সুতরাং তিনি আবার এক্সপেরিমেন্ট শুরু করার তোড়জোড় করতে লাগলেন। আর ঠিক তখনই একটা বিচিত্র ঘটনা ঘটল। লেইথওয়েটের কানে কে যেন ফিসফিস করে বলল, তৃতীয়বারে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হবে। ইচ্ছে করলে লেইথওয়েট আগে ভাগেই সেটা দর্শকদের জানিয়ে দিতে পারেন। লেইথওয়েট ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু কি ভেবে তিনি সত্যি সত্যিই দর্শকদের আগাম জানিয়ে দিয়েছিলেন যে এইবার পরীক্ষাটা সফল হবেই। একটু থামলেন প্রিয়নাথ, তারপর ছোট্ট করে হেসে বললেন, সত্যি সত্যি থার্ড বারে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছিল। কাকিমা মানে মিতির মা জিজ্ঞেস করে বসলেন, কানে কানে কে ওই রকম কথা বলেছিল? প্রিয়নাথ এবার শব্দ করে হাসলেন, সেটাও কি আর বলতে হবে? আমি মাইকেল ফ্যারাডের কথা ভাবছিলাম। কোথা থেকে জুমি তার মধ্যে ঢুকে পড়ল। আমি যেন স্পষ্ট শুনতে পেলাম জুমেলিয়া আমাকে বলছে, চটপট কর, তোদের সঙ্গে দেখা করার জন্য আমি যে ছটফট করছি। প্রায় সঙ্গে সঙ্গেই যশোর রোড থেকে বাঁ দিকে বাঁক নিয়ে আমাদের গাড়ি মাইকেল নগরে ঢুকে পড়ল। অন্ধকার কখন যেন পা টিপে টিপে নেমে এসেছে।
রাস্তার সামান্য আলো কিংবা ছোটোখাটো দোকানপাটের আলো তাকে ঠেলে দূরে সরিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু আমার মনে হলো অন্ধকার যেন শিকারীর বাঘের মতো গাছগাছালির মাথায় ওত পেতে অপেক্ষা করছে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে, সর্বগ্রাস করবে। প্রিয়নাথ বললেন, তোমরা সবাই জুমেলিয়ার কথা ভাবো, প্ল্যানচেট সাকসেসফুল হওয়ার জন্য এটা খুবই জরুরি। সৌনক বলল, আমরা তো রাত 10টায় বসবো, তাহলে এখন থেকেই ভাবার কি দরকার? মিতি ওকে প্রায় বকুনি দিয়ে বলল, এসব ব্যাপারে আঙ্কেল এক্সপার্ট, আঙ্কেল যা বলেন তাই শুনবি। তিওয়ারি বলল, আমি কিন্তু শুরুতেই তন্মন দিয়ে জুমির কথাই ভাবছি, খেয়াল করেছিস? আমরা ওর অ্যাক্সিডেন্টের স্পটের উপর দিয়ে এলাম, ব্যাপারটা আমিও খেয়াল করেছি, কিন্তু ইচ্ছে করে সে কথা আর মুখে উচ্চারণ করিনি। কিন্তু রমেশটার তো কাণ্ডজ্ঞান নেই, দেখলাম বাপ্পা 2 হাতে মুখ ঢেকে মাথা ঝুঁকিয়ে বসে আছে। সৌনকদের বাগান বাড়ির পাশে মাঠে গাড়ি রেখে আমরা লোহার সদর দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। সৌনকের ডাকে বাগান বাড়ির কেয়ারটেকার মতিলাল এসে তালা খুলে দিল। দরজার পাল্লা ঠেলতেই গা শিউরে ওঠা ক্যাঁক ক্যাঁক শব্দ হলো। আমি অবাক হয়ে ভাবছিলাম, মাত্র 3 মাস আগে এই বাগান বাড়িতে এসে আমরা কত হই হুল্লোড় করে গেছি, তখন জায়গাটাকে দারুণ লেগেছিল। অথচ আজ এখানে ঢুকতেই কি রকম যেন গা ছমছম করছে। বাগানের গাছগাছালির পাশ দিয়ে এগোতে এগোতে সৌনক প্রিয়নাথকে লক্ষ্য করে বলল, আঙ্কেল, আজ আমাদের মিশন সাকসেসফুল হবেই। তারপর ঐন্দ্রিলার দিকে তাকিয়ে, কি বল মিতি? ঐন্দ্রিলা আনমনা ভাবে বলল, হ্যাঁ, হতেও পারে। প্রিয়নাথ সৌনককে জিজ্ঞেস করলেন, তুমি কি করে এত শিওর হচ্ছ বলো তো? তুমি কি কিছু ফিল করছো? অনেক সময় প্রেতাত্মারা আসার আগে মনের ওপর ছাপ ফেলে জানান দেয়। সৌনক খানিকটা বিব্রত ভাবে বলল, না সেরকম কিছু নয়, এমনি মনে হচ্ছে। প্রিয়নাথ আর কোনো কথা বললেন না, তবে ওর কপালে কয়েকটা ভাঁজ যেন চোখে পড়ল। আমরা সৌনকদের বাড়িতে ঢুকে পড়লাম। প্রায় 1.5 কাঠা জুড়ে দোতলা বাড়ি। সৌনকের দাদুর নামে বাড়িটার নাম রাখা হয়েছে ভুজঙ্গ নিবাস। বাড়িটার বয়স 30-35 বছর হবে। বাড়িতে ঢুকেই কাকিমার মিতি রান্নাঘরের দিকে রওনা হলো। প্রথমে আমাদের চা জলখাবারের ব্যবস্থা, তারপর রাতের আয়োজন। আমরা 7 জন যে আজ এখানে আসবো, থাকবো, সে কথা মতিলালকে আগেই টেলিফোনে বলা ছিল, তাই সব ব্যবস্থাও আগে থেকেই করে রেখেছিল। কিন্তু কাকিমার মিতি রান্নাঘরের দিকে রওনা হতেই প্রিয়নাথ ওদের ডাকলেন, মিসেস ঘোষ, 1 মিনিট একটু দাঁড়িয়ে যান। প্রিয়নাথ আঙ্কেলকে ঘিরে আমরা 6 জন দাঁড়িয়ে পড়লাম। ওর কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। বাল্বের আলোয় বিশাল হল ঘরে আমাদের লম্বা লম্বা ছায়া পড়েছে। প্রিয়নাথ কখন যেন আমাদের দলপতি হয়ে পড়েছেন। একটু কেশে নিয়ে হাত ঘড়ি দেখে তিনি বললেন, এখন 6টা বাজে, ঠিক 9টায় আমরা খেতে বসবো, সেই বুঝে রান্নাবান্না করবেন, আর ঠিক 10টায় আমরা প্রেত চক্র শুরু করব। এছাড়া আর একটা কথা, এখন থেকে প্রতিটি মুহূর্ত আমরা জুমেলিয়ার কথা ভাবব, ওকে নিয়ে আলোচনা করব, তাহলে ও বুঝতে পারবে আমরা ওকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আগে গোটা বাড়িটা একটু ঘুরে দেখে নিই, তারপর ঠিক করব কোন ঘরে বসলে আমাদের কাজের সুবিধে হবে। ব্যাস, এবার আপনারা রান্নাঘরে যান,
তবে সময়টা মনে রাখবেন, রাত ঠিক 10টার কাঁটায় কাঁটায়। কাকিমার মিতি চলে যেতেই প্রিয়নাথ আমাদের বললেন, তোমরা বাড়িটাই ঘুরে ফিরে বেড়াতে পারো, বইটই পড়তে পারো, এ ঘরে টিভি দেখতে পারো, শুধু বাড়ির বাইরে কোথাও যাবে না, এমনকি বাগানেও না। আর সৌনক, তুমি আমার সঙ্গে একটু থাকো, আমাকে একটু হেল্প করো। প্রিয়নাথ সঙ্গে করে মাঝারি মাপের একটা ব্রিফকেস নিয়ে এসেছিলেন। সেটা দেখে মিতি কি জিজ্ঞেস করতেই তিনি হেসে বললেন, ওতে ভূত নামানোর সরঞ্জাম আছে, আবার অনেক সময় ভূত তাড়ানোর জিনিসপত্রও থাকে। ব্রিফকেসটা হলঘরের একপাশে রাখা ছিল। সেটা হাতে নিয়ে প্রিয়নাথ সৌনকের সঙ্গে বাড়ি পরিদর্শনের কাজে এগোলেন। ঠিক তখনই এরোপ্লেনের শব্দ শুনতে পেলাম। সৌনকদের বাগান বাড়িটা এয়ারপোর্টের এত কাছে যে সবসময়ই এরোপ্লেনের ওঠানামার বিকট শব্দ শোনা যায়। বাপ্পাদিত্য হল ঘরের একটা খোলা জানালার সামনে বসেছিল। লক্ষ্য করলাম জানালার বাইরেটা এখন অন্ধকার হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও বাপ্পা বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে কি যেন দেখতে চেষ্টা করছে। তিওয়ারি হলঘরের অস্থিরভাবে পায়চারি করছিল। হঠাৎই আমাদের কাছে এসে বলল, এই রঙ্গন কুছ টের পাচ্ছে? আমি অবাক হয়ে বললাম, না তো। ও চাপা গলায় বলল, আমি টের পাচ্ছি। আমি ঘরের ওই কোণটায় গিয়েছিলাম, ওই আলমারিটার পাশে, তো শুনলাম কে যেন খুব সফটলি বলল, রমেশ, আমি তোকে ফোন করব। কি বলবো তোকে? একদম স্পষ্ট জুমেলিয়ার গলা। রঙ্গন, ইয়ার মেরা তো ডর লাগ রাহা হে। আমি তিওয়ারিকে ইশারায় চুপ করতে বললাম। আমার ভয় হচ্ছিল, বাপ্পা একথা শুনতে পেলে আপসেট হয়ে পড়বে। কিন্তু তিওয়ারি কি ভুলভাল বকছে? আমি ওর মুখের দিকে তাকিয়ে ভয়ের ছাপ দেখতে পেলাম। তাই সাহস দেওয়ার জন্য বললাম, ভয়ের কিছু নেই, প্রিয়নাথ আঙ্কেল আমাদের সঙ্গে আছেন। তিওয়ারিকে দেখে মনে হলো না খুব একটা ভরসা পেল। ও তাড়াতাড়ি গিয়ে টিভির সুইচ অন করে দিল। তারপর একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল টিভির সামনে। আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। সৌনিকদের বাড়িটা আজ কেমন যেন অদ্ভুত লাগছিল। এ বাড়ির সব ঘরেই সাধারণ বাল্ব, কোনো টিউব লাইট নেই। পিকনিকের দিন তাতে কোনো অসুবিধে হয়নি, কিন্তু আজ বাল্বের আলো যেন মলিন রহস্যময় লাগছে। আর সেই সঙ্গে অদ্ভুত দীর্ঘমাপের বিকৃত সব ছায়া, আমাদেরই চেনা জিনিসের ছায়া, অথচ কেমন যেন অচেনা লাগছে। আবার একটা প্লেনের শব্দ শুনতে পেলাম। মনে পড়ে গেল জুমিরা গত বছর প্লেনে করে আন্দামান বেড়াতে গিয়েছিল। কি আশ্চর্য, আমরা দেখছি ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো প্রসঙ্গে জুমেলিয়াকে জড়িয়ে ফেলছি। তিওয়ারি কি তাহলে টেলিফোনের কথা ভাবছিল? ফার্স্ট ইয়ারে পড়ার সময় ও প্রায়ই জুমিকে ফোন করত। এমন সময় টেলিফোনের রিং শুনতে পেলাম। দোতলায় ফোন বাজছে। তিওয়ারি আর বাপ্পাকে বলে আমি দোতলায় রওনা হলাম। রাত যত ঘন হচ্ছে ততই যেন শীত শীত ভাবটা বাড়ছে, অথচ পথে আসার সময় শীত খুব একটা টের পাওয়া যায়নি। সিঁড়ি দিয়ে উঠে সামনেই একটা ছোট মাপের ঘর, সেই ঘরেই টেলিফোনটা রাখা আছে। ঘরে পা দিয়েই দেখি সৌনক রিসিভার হাতে দাঁড়িয়ে। আমাকে দেখেই চোখ টিপে বলল, নে তোর ফোন সুচন্দা। টেলিফোনের শব্দ পেয়েই ওপরে রওনা হয়েছিলাম। ফোনে কথা বলতে বলতেই নজরে পড়ল পাশের ঘরে প্রিয়নাথ ব্যস্তভাবে
চলাফেরা করছে, কী সব যেন করছে। সৌনকের দিকে তাকাতেই ও ইশারা করে বলল, ওই ঘরটাকেই প্রিয়নাথ প্ল্যানচেটের জন্য পছন্দ করেছে। আমি জানি ওই ঘরটার পরেই আছে লম্বা বারান্দা, আর তার পাশেই কাদের যেন বিশাল বাগান। সেই বাগান গাছ আর আগাছা সমান দাপটে রাজত্ব করে। সুছন্দার সঙ্গে কথা বলতে বলতে আমি খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। অন্ধকারে জোনাকি পোকার আলো চোখে পড়ছিল, আর কেন জানি না জুমেলিয়ার কথা খুব মনে পড়ছিল। বাল্বের আলোয় দেওয়ালে আমার ছায়া নড়ছিল। সেই বিচিত্র ছায়ার সঙ্গে তাকিয়ে আমার মন হঠাৎই বলে উঠল, আজ রাতে জুমির সঙ্গে দেখা হবে। অন্ধকারে হাতে হাত ধরে আমরা জুমেলিয়ার জন্য অপেক্ষা করছিলাম। একটা টেবিলকে ঘিরে আমরা 6 জন চুপচাপ বসেছিলাম, আর প্রিয়নাথের নির্দেশ মতো জুমেলিয়ার কথা ভাবছিলাম। ঘরের সব জানালা দরজা বন্ধ। এক কোণে একটা কাঠের বাক্সের আড়ালে একটা বড় মোমবাতি জ্বলছে। মোমবাতির আলো দেওয়ালে পড়ে আবছা একটা আলোর আভা তৈরি করছে। আলোটা যাতে মলিন হয় সেজন্য প্রিয়নাথ আড়ালের ব্যবস্থা করেছেন। আমাদের সামনে টেবিলে একটা ডিজিটাল থার্মোমিটার আর কম্পাস রয়েছে। মাঝে মাঝে পেন্সিল টর্চ জেলে প্রিয়নাথ সে দুটোর রিডিং দেখছেন। প্রিয়নাথের পাশেই বসে বাপ্পাদিত্য, ওর সামনে একটা বড় সাদা কাগজ আর পেন্সিল। প্রিয়নাথ ফিসফিস করে বললেন, বাপ্পা, আমি বললেই তুমি পেন্সিলটা হাতে তুলে নেবে, আলতো করে ধরে রাখবে কাগজের ওপরে, যাতে ইচ্ছা শক্তি দিয়ে কেউ তোমাকে দিয়ে কিছু লিখিয়ে নিতে পারে। বাপ্পা চাপ্পা গলায় বলল, ঠিক আছে, কিন্তু পেন্সিল ধরতে গেলে তো আমাকে রঙ্গনের হাত ছেড়ে দিতে হবে। ছেড়ে দেবে। প্রিয়নাথ তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, রঙ্গন, তুমি তখন বাপ্পাকে টাচ করে থাকবে। বাপ্পার ডান পাশ থেকে আমি জবাব দিলাম, ওকে। ব্যাস, আর কোনো কথা নয়। সৌনক জিজ্ঞেস করলো, আমিও কি কাগজ পেন্সিল নেব? প্রিয়নাথ সিদ্ধান্তের সুরে বললেন, না। একটু থেমে তারপর, আমি নাম ধরে না ডাকলে কেউ সাড়া দিও না। মিসেস ঘোষ, আপনিও না। আবার সব চুপ। একটা ব্যাপার আমার অদ্ভুত লাগছে। যে সৌনক কখনো ভূত প্রেতে বিশ্বাস করে না, সবসময় প্ল্যানচেট ইত্যাদি নিয়ে রঙ্গ ব্যঙ্গ করে, সে যেন এই প্ল্যানচেটের ব্যাপারে এসে থেকেই অতি আগ্রহ দেখাচ্ছে, আর বারবার বলছে আমাদের মিশন সাকসেসফুল হবেই। ঐন্দ্রিলা আমাদের সঙ্গে হাত ধরাধরি করে বসে নেই, কারণ ও মিডিয়াম হয়েছে। প্রিয়নাথ ওকেই মিডিয়াম হিসেবে বেছে নিয়েছেন। কাকিমা এ ব্যাপারে সামান্য খুঁতখুত করলেও সৌনক আর ঐন্দ্রিলার উৎসাহের কাছে তার অনিচ্ছা ভেসে গেছে। তাছাড়া প্রিয়নাথ বলেছেন, আমাদের মধ্যে ঐন্দ্রিলাই সবচেয়ে ভালো মিডিয়াম হবে, কারণ ও জুমেলিয়ার সমবয়সী মেয়ে। ঘরের সবচেয়ে গাঢ় অন্ধকার অংশে মিতি স্থির হয়ে বসে আছে। ওকে দেখতে না পেলেও ওকে আমরা অনুভব করতে পারছি। ওর হাত দুটো সরু সাদা সুতো দিয়ে বেঁধে দিয়েছেন প্রিয়নাথ। বাঁধার সময় তিওয়ারি বলেছে, এ কাচ্চে ধাগে তো স্যার টান মারলেই ছিঁড়ে যাবে। প্রিয়নাথ উত্তরে বলেছেন, ঐন্দ্রিলা তো আর নিজে নিজে সুতো ছিঁড়বে না, যাকে আমরা ডাকছি সে যদি চায় তবেই সুতো ছিঁড়বে। আমরা চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। শুধু আমাদের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যেতে লাগলো, আর মাঝে মাঝে এরোপ্লেনের শব্দ। তবে বুকের ভেতর থেকে একটা ঢিপ ঢিপ শব্দও যেন আমরা নিজেরা নিজেদের টের পাচ্ছিলাম। হঠাৎই জোরে শ্বাস ফেলার মতো ফোঁস করে একটা শব্দ হলো, আর তারপরই আমাদের টেবিলটা সামান্য নড়ে উঠল। প্রিয়নাথ সঙ্গে সঙ্গে পেন্সিল টর্চ জেলে
কম্পাস এবং থার্মোমিটার দেখলেন। আমিও সেদিকে চোখ রাখলাম। কম্পাসের কাঁটা উত্তর দিকে মুখ করে স্থির হয়ে আছে, আর থার্মোমিটারে উষ্ণতা 19.5 ডিগ্রি সেলসিয়াস। প্রেতচক্রে বসার আগে যা ছিল প্রায় তাই। প্রিয়নাথ জুয়াদ্দার বলেছিলেন, কোনো প্রেতাত্মার উপস্থিতিতে কম্পাসের কাঁটা যে কোনো দিকে মুখ করে অস্থিরভাবে ছটফট করতে থাকে। অনেক সময় বন বন করে পাক খায়, আর উষ্ণতা নামতে থাকে নিচের দিকে। ফলে আমি একটু স্বস্তি পেলাম। প্রিয়নাথ চাপা অথচ স্পষ্ট গলায় প্রশ্ন করলেন, কেউ কি এসেছেন? কোনো উত্তর পাওয়া গেল না। তবে মনে হলো যেন আচমকা শ্বাস টানার একটা শব্দ পেলাম। তারপর আবার সব চুপ। বাপ্পা বোধহয় টেনশন আর সইতে পারছিল না। প্রিয়নাথের নিষেধ না মেনে ও ফিসফিসি স্বরে প্রশ্ন করল, কে? জুমি? আমাদের পাথর করে দিয়ে ফিসফিস করে কেউ জবাব দিল, হ্যাঁ। শব্দটা একটানা সুরে দীর্ঘশ্বাসের মতো বেরিয়ে এলো, যেন বিশাল কোনো বেলুন থেকে ধীরে ধীরে বাতাস বেরিয়ে যাচ্ছে। প্রিয়নাথ উত্তেজিতভাবে ধমক দিয়ে বললেন, বাপ্পা, কি হচ্ছে? তারপর অন্ধকার লক্ষ্য করে আবার প্রশ্ন ছুড়ে দিলেন, কেউ কি এসেছেন? কোনো উত্তর পাওয়া গেল না। কিন্তু পরক্ষণেই যা দেখলাম তাতে আমার চেতনায় কেউ যেন ভারী একটা হাতুড়ি দিয়ে নিষ্ঠুরভাবে আঘাত করল। মিতি কখন যেন ওর চেয়ার ছেড়ে উঠে এসেছে। মোমবাতির আলোয় সামান্য আভায় ওকে আবছাভাবে দেখা যাচ্ছে। কিন্তু এ কোন মিতি? ও কালচে রঙের একটা চুড়িদার পরেছিল, সেটা এখন ভৌতিক আলখাল্লার মতো লাগছে। ওর মুখে মূকাভিনেতাদের মতো সাদা রং মাখা। কেউ কি রং মাখিয়েছে, নাকি ভয় প্রকাশে হয়ে ওর মুখের এই চেহারা হয়ে দাঁড়িয়েছে? ওর মুখের সাদা রঙের জন্যই ওর ঠোঁটের বাঁ দিকটা একটা কালো জরুল নজরে পড়ল, ঠিক জুমেলিয়ার মতো। কিন্তু মিতির মুখে তো কোনো জরুল নেই। হঠাৎ করে এ জরুল এলো কোথা থেকে? হাত দুটো বিচিত্র ভঙ্গিতে মাথার উপরে তুলে মিতি এপাশ ওপাশ দুলছিল। বড় বড় শ্বাস ফেলতে ফেলতে ও বাপ্পাদিত্যর নাম ধরে ঠিক ঠিক করে দুবার ডেকে উঠল। প্রিয়নাথ চাপা গলায় আদেশের সুরে বললেন, বাপ্পা, পেন্সিল নিয়ে রেডি হও। বাপ্পার হাত যে কাঁপছিল সেটা আমি বেশ টের পাচ্ছিলাম। ও আমার হাত ছেড়ে পেন্সিল নিয়ে তৈরি হলো। আমি অন্ধকারে আন্দাজ করে ওর কাঁধ ছুঁয়ে বসে রইলাম। প্রিয়নাথ পেন্সিল টর্চ জেলে কম্পাস আর থার্মোমিটার দেখলেন। সেখানে কোনো পরিবর্তন নজরে পড়ল না। তিনি উৎকণ্ঠিত গলায় প্রশ্ন করলেন, কেউ কি এসেছেন? উত্তরে ঐন্দ্রিলা খলখল করে হেসে উঠল। কাকিমা একটা ভয়ের চিৎকার দিয়ে উঠলেন। টেবিলে খটখট করে কয়েকবার শব্দ হলো। আমার বুকের ভেতরে একটা পাগল তখন দুর্মুষ পিটছিল। এমন সময় একটা এরোপ্লেনের শব্দ শোনা গেল। সৌনকদের বাড়ির ওপর দিয়ে উড়ে যাওয়া প্রতিটি প্লেনের শব্দ ঠিক একইভাবে ক্ষীণ থেকে শুরু হয়ে জোরালো হয়। তারপর গো গো শব্দটা কমজোরি হয়ে ক্রমে দূরে মিলিয়ে যায়। কিন্তু এইবারের শব্দটা আচমকা মাঝপথে থেমে গেল। কেউ যেন গলা টিপে একটা কথা বলা পুতুলকে থামিয়ে দিল। ভীষণ অবাক হয়ে গেলাম। প্লেনটা আকাশ থেকে গেল কোথায়? কিন্তু ভাবার আর সময় পেলাম না, কারণ ঠিক তক্ষুনি ঐন্দ্রিলা পাগলের মতো দিক জ্ঞান শূন্য হয়ে মাথা ঝাঁকাতে লাগলো। সে কি মাথা ঝাঁকানি! যেন একটা মাথা নাড়া বুড়ো পুতুলের পায়ে ধরে কেউ পাগলের মতো ঝাঁকাচ্ছে। ওই অবস্থাতেই মিতি বাপ্পার নামটা ফিসফিস করে বলছিল। বাপ্পা ডুকরে কেঁদে উঠল। কাগজের ওপরে ওর পেন্সিল ধরা হাত খসখস শব্দে চলতে লাগলো। আর স্পষ্ট টের পেলাম
ঘরের উষ্ণতা কমতে লাগলো। ভীষণ শীত করছে আমাদের। প্রিয়নাথ পেন্সিল টর্চ জেলে থার্মোমিটার আর কম্পাস দেখলেন। ঘরের উষ্ণতা প্রায় 10 ডিগ্রি, আর কম্পাসের কাঁটাটা বন বন করে ঘুরছে। প্রিয়নাথ এরকম চিৎকার করেই জিজ্ঞেস করলেন, কেউ কি এসেছেন? উত্তরে মিতি আবার খলফল করে হেসে উঠে অদ্ভুত চেরা গলায় বলল, এখনো তুই বুঝিসনি? পাশের ঘরের টেলিফোনটা হঠাৎই পাগলা ঘন্টির মতো বাজতে শুরু করলো। এরকম দ্রুত লয়ে কখনো আমি টেলিফোন বাজতে শুনিনি। একটা জানালার দড়াম করে খুলে গেল। ঠান্ডা বাতাস সাপের মতো পাক খেয়ে ঢুকে পড়ল ঘরে। তারপর প্রলয় নৃত্য নাচতে শুরু করলো। আমাদের অবাক করে দিয়ে বাতাসের সঙ্গে সঙ্গে ঢুকে পড়ল অসংখ্য জোনাকি, লক্ষ লক্ষ কোটি কোটি জোনাকি। অন্ধকার ঘরে আগুনের ফুলকি হয়ে ওরা ঝাঁপ বেঁধে ভেসে বেড়াতে লাগলো। ওদের এলোমেলো ভেসে বেড়ানো দেখে বাতাসের স্রোত বোঝা যাচ্ছিল। তিওয়ারি আর্তনাদের মতো একটা শব্দ করলো, তারপর চেঁচিয়ে উঠল, ভাগ যোগনি ভাগ, জুগুন জুগুন ভাগ। ততক্ষণে ঠান্ডায় আমরা ঠকঠক করে কাঁপতে শুরু করেছি, আর কাকিমা মিতি মিতি বলে ডেকে ডেকে হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন। মিতি পাগলের মতো মাথা ঝাঁকাচ্ছিল। হঠাৎই ও শক খাওয়া মানুষের মতো ছিটকে পড়ল মেঝেতে। টেলিফোনের ঘন্টি তখনও কিন্তু থামেনি। প্রিয়নাথ চেঁচিয়ে বললেন, সৌনক, লাইট জ্বেলে দাও। তারপর চেয়ার ছেড়ে উঠে ছুটে গেলেন মোমবাতির কাছে। ওটা তুলে নিয়ে ঐন্দ্রিলার কাছে গেলেন। ঘরের মধ্যে ঠিক যেন কি হচ্ছিল মনে করে বলতে পারবো না, শুধু মনে আছে এলোমেলো ভয়ের চিৎকার, কথাবার্তা, টেলিফোনের পাগলা ঘন্টি। সৌনক ঘরের আলো জ্বেলে দিয়ে চিৎকার করে বলল, 1 মিনিট, সবাই শোনো, এসবে ভয়ের কিছু নেই, এই ব্যাপারটা পুরোটাই সাজানো নাটক। মুহূর্তে সব চিৎকার চেঁচামেচি থেমে গেল। সৌনক ফোন ধরবার জন্য এগোতেই ফোনের ঘন্টিও আচমকা চুপ করে গেল। আমরা সবাই তখন মিতিকে ঘিরে দাঁড়িয়েছি। ও চোখ বুজে মেঝেতে চিত হয়ে পড়ে আছে। কিন্তু এ কি অদ্ভুত চেহারা হয়েছে মিতুর। ওর সারা মুখে সাদা রং, ঠোঁট জোড়া টুকটুকে লাল, ঠোঁটের বাঁ দিকে একটা কালো জরুল আঁকা রয়েছে। প্রিয়নাথ মিতুর উপর ঝুঁকে পড়ে ওকে নানাভাবে পরীক্ষা করছিলেন। সৌনক ওর পাশে গিয়ে দাঁড়ালো। তারপর ঠাট্টার হাসি হেসে বলল, আঙ্কেল, আপনি উঠে পড়ুন, মিতির কিচ্ছু হয়নি। বাপ্পাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আর মিতি নকল ভূত নামানোর প্ল্যান করেছিলাম। ওর হাত ব্যাগে মেকআপের জিনিস ছিল, অন্ধকারে লুকিয়ে মুখে মেখে নিয়েছে, আর জুমেলিয়ার এফেক্ট আনবার জন্য ভুরু আঁকার পেন্সিল দিয়ে জরুলটা এঁকে নিয়েছে। কথা শেষ করেই সৌনক হো হো করে হেসে উঠল। তবে সবাই যে এরকম ভয় পেয়ে যাবে তা আমি বুঝতে পারিনি। রমেশ তিওয়ারি হতভম্ব মুখে দাঁড়িয়েছিল। জোনাকিগুলোর দিকে দেখিয়ে আমতা আমতা করে সৌনককে জিজ্ঞেস করলো, তাহলে এই ভাগযোগিনীগুলো কোথা থেকে এলো? জোনাকিগুলো তখনও ঘরের ভেতর উড়ছিল, তবে ঘরের আলোয় ওদের অনেক নিষ্প্রভ লাগছিল। সৌনক থতমত খেয়ে বলল, জানি না। প্রিয়নাথ কপালে হাত চেপে মিতির পাশে উবু হয়ে বসেছিলেন। সৌনকের দিকে ঘুরে তাকিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করলেন, টেলিফোনটা অমন পাগলের মতো বাজছিল কেন? প্ল্যানের গর্জনটাই বা মাঝপথে থেমে গেল কেন এমনি ভাবে? আর ঐন্দ্রিলা যেভাবে মাথা কাঁপাচ্ছিল, মানুষ কি অমন ভাবে মাথা ঝাঁকাতে পারে? সৌনক কি বলতে যাবে ভেবে পাচ্ছিল না। বিব্রত অপরাধী মুখে চুপ করে দাঁড়িয়ে রইল। কাকিমা মিতির ওপর ঝুঁকে পড়তে যাচ্ছিলেন। প্রিয়নাথ চিৎকার করে ওকে বাধা দিলেন, খবরদার, এখন ওর কাছে এগোবেন না। আমি যেন নিজেকেই প্রশ্ন করলাম, সৌনক আর ঐন্দ্রিলা মিলে এসব কারসাজি করেছে? তাহলে টেম্পারেচার এরকম কমে গেল কেমন করে? বেশ শীত করছে, তাছাড়া কম্পাসের নিডলসটাই বা অমন বন বন করে ঘুরছিল কেন? সৌনক বলল,
টেবিলের শব্দগুলো আমি করেছিলাম। আর কথা ছিল মিতি বাপ্পার নাম ধরে কয়েকবার ডাকবে। ও আর কিছু করছে কিনা আমি জানি না, ওকে ডাকুন, ও বলতে পারবে। ঐন্দ্রিলার উপর ঝুঁকে পড়ে সৌনক ডেকে উঠল, মিতি, মিতি, ওঠো। সবাই খুব ভয় পেয়ে গেছে। চিত হয়ে বিচিত্র ভঙ্গিতে শুয়ে থাকা ঐন্দ্রিলা কোনো সাড়া দিল না। প্রিয়নাথ ওর কবজি ধরে বসেছিলেন। আমাদের ভয় পাওয়া মুখগুলোর দিকে এক পলক নজর বুলিয়ে তিনি ভারী গলায় বললেন, ও আর উঠবে না, সি ইজ ডেড। আমি এতক্ষণ ধরে ওর পালস খোঁজার চেষ্টা করছিলাম, যদি পারো তো কেউ একজন ডাক্তার ডেকে আনো। প্রিয়নাথের কথায় আকুল ঝড় বয়ে গেল ঘরের মধ্যে দিয়ে। সৌনক মিতির নাম ধরে পাগলের মতো ডেকে উঠে ওর ওপরে ঝাঁপিয়ে পড়তে গেল। কাকিমার বুক ফাটা কান্না শুরু হয়ে গেল একই সঙ্গে, কিন্তু আবেগের ঝড় বেড়ে উঠল বাজ পড়ার টেলিফোনটাও আগের অদ্ভুত ঢঙে হঠাৎই আবার বাজতে শুরু করলো। মোমবাতির আলোটা একবার কেটে উঠেই নিভে গেল, কিন্তু বাল্বের আলোয় আমাদের দেখতে কোনো অসুবিধা হলো না। মিতির মৃতদেহের মুখটা ধীরে ধীরে হাঁ হয়ে যেতে লাগলো। দেখতে দেখতে ওর টুকটুকে লাল ঠোঁট জোড়া হাঁ হয়ে গোল গর্তের চেহারা নিল। একটা অপার্থিব হাসি শোনা গেল ওর মৃতদেহর ভিতর থেকে। আর তারপরই একটা সবুজ রঙের মুখ দেখা গেল ওর মুখের গহরে। ওর ঠোঁট চিরে মুখের গর্ত দিয়ে প্রাণপণ চাপে ঠেলে বেরিয়ে আসছে একটা মাথা। গোটা মাথায় কেমন এক চকচকে লাল লালা লেগে রয়েছে। মাথাটা মাপে ছোট ফুটবলের মতো, চোখ দুটো টানা টানা, ঢুলু ঢুলু, সারা মুখে অসংখ্য ভাঁজ, আর ঠোঁটের বাঁদিকে একটা কালো জরুল। মাথাটা নেশাগ্রস্ত চোখে এপাশ ওপাশ তাকিয়ে আমাদের একবার দেখল, তারপর ফিস ফিস হিমেল স্বরে বলল, বাপ্পা, এবার যাই। প্রিয়নাথ এক লাফে ছিটকে চলে গেলেন ওর ব্রিফকেসের কাছে, কিন্তু তার বেশি কিছু করে ওঠার আগেই ঐন্দ্রিলার মৃতদেহ আচমকা চোখ খুলে তাকালো এবং একটা ছট শব্দ করে ঘরের বাল্বটা কেটে গেল। ঘরের মধ্যে ভয়ার্ত চিৎকারের ঝড় উঠল আবার। আরো দুটো জানালা ধোঁয়াং করে খুলে গেল। জানালার পাল্লাগুলো দেওয়ালে এলো পাথারি বাড়ি দিতে লাগলো, আর অসংখ্য জোনাকির স্রোত ঘরে হাউইজ বাতের মতো পাক খেয়ে ঢুকতে লাগলো। আমাদের ভীষণ শীত করছিল। ভয় আর ঠান্ডায় আমরা সকলে থকথক করে কাঁপছিলাম। অন্ধকারে নজর চলছিল না, কিন্তু তারই মধ্যে দেখলাম এক রাশ কালো ধোঁয়া ঘরের আঁধার থেকে ভেসে উঠে জানালা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর জোনাকিগুলো যেন এক পৈশাচিক উল্লাসে ঘরের বাতাসে মাতালের মতো নাচতে নাচতে নাচছে। তারই মধ্যে কাকিমার সর্বকরা মর্মান্তিক কান্না আমাদের কানে আসছিল। সবাই অসহায়ের মতো অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এইরূপ গল্প পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অল নোটিফিকেশনটা করে দেবেন। যিনারা আমার প্রতিদিনের শ্রোতা বন্ধু, তাদের উদ্দেশ্যে আরও একবার বলছি অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। এবং যিনারা আমার নতুন শ্রোতা বন্ধু, তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের জন্য থাকলো আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, এটা আমার বিশ্বাস রইল আপনাদের প্রতি। ধন্যবাদ।